সালমান খান, শাহরুখ খান আর আমির খান নেমে পড়ছে। হ্যাঁ, তো এইটাই মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটা একটু স্কেজুলিংটা দেখতে হবে, কারণ এখনো তো সিনেপ্লেক্স আসলে স্কেজুল গুলো বের করে নাই। তো ওইটা খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমার খুব মজা লাগছে যে প্রত্যেকটা মুভিতেই তারা নতুন ভাবে আসছে, এমন না যে সামথিং দ্যাট উই হ্যাভ সিন বিফোর। প্রত্যেকটা অ্যাক্টরকে যে তাদের রেসপেক্টিভ ডিরেক্টর নতুন ভাবে নিয়ে আসছে। তো ঈদে মানে খুব এবার মনে হয় যে জমজমাট একটা মানে আড্ডাড্ডি হবে আর কি। না, আমার মনে হয় যে সিনেমা নিয়ে আসলে যত বলার আমি বেশি বলে ফেলেছি। আমাকে ডিরেক্টর সবসময় বলে যে তুমি না ইন্টারভিউতে বেশি অনেস্ট, যদি তুমি মানে এই যে মেইন স্ট্রিম মিডিয়াতে থাকো একটু মিস্টিরিয়াস থাকবে, একটু অল্প অল্প কথা বলবো, তাহলে মানুষ আরো জানতে যাবে, বুঝতে যাবে। বাট আমি আসলে মানুষটা যেরকম আমি অথেন্টিক থাকতে পথে মেবি এক একটা সিনেমা দেখাবে, কারণ আমার মনে হয় যে এইগুলার প্রমোশন একটু আমাদের চোখে পড়ছে। বাট আই এম প্রিটি শিওর আরো অনেক মুভিজ আছে মেবি হয়তো প্রমোশন ভাবে করা হয় না যে আমাদের চোখে পড়ছে। সো আমি চেষ্টা করবো সবগুলো মুভিকেই দেখা, কারণ অ্যাজ এন ইন্ডাস্ট্রি যখন আমরা এইসব মুভিকে সাপোর্ট করবো আরো ভালো ভালো কাজ সামনে দেখতে পারবো। তো এটা সবাইকেই আমার মানে একটু এনকারেজ করবো যে প্লিজ যান, সাপোর্ট বাংলাদেশি ইন্ডাস্ট্রি। আর মানে যত আমরা দেখবো তত ডিরেক্টররা উৎসাহ পাবে যেন ভালো ভালো কাজ আমাদেরকে দিতে পারে। মনে হয় যে ওনার প্রতি আমার যে এফেকশনটা কাজ করে সেটার একটা মূল কারণ হচ্ছে যে ওনার কমিক টাইমিংটা খুব ভালো। আর আমি খুব লাইট হার্টের জিনিসপত্র দেখতে পছন্দ করি, আমি মানুষটাও খুব জলি, আমি এই যে থ্রিলার এইসব মানে হার্ড হিটিং গল্প বেশি দেখতে পছন্দ করি না। তো ওনার আসলে মানে কমেডি নিয়ে যেহেতু উনি অনেক কাজ করেছে আর এত ন্যাচারাল ভাবে সে কমিক টাইমিংটা ধরতে পারে। আর ইকুয়ালি ওয়েল আমি যখন ওনার সুরঙ্গ মুভিটা দেখছি যে একটা মুভিতে ওনার যে ক্যারেক্টারের যে মানে আমি বলবো যে গ্রেডিংটা হয়েছে, যে এক টাইমে সে সিরিয়াস, এক টাইমে সে প্রেমে মগ্ন, এক টাইমে সে কমিক টাইমিং নিয়ে সে মানে হি ইজ প্লেইং অ্যারাউন্ড, মানে একটা মুভিতে যে এত ইমোশন সে ডিসপ্লে করতে পেরেছে, আই থিঙ্ক ট্রুলি মানে এটা একটা মানে অস্কার ওয়ার্দি পারফরমেন্স। এটা আমার আসলে এট দিস পয়েন্ট আমার মনে বলার চেয়ে বেশি মানুষজনের অ্যাকশনে নেমে যাওয়া উচিত। কারণ আসিয়ারও যখন স্টোরিটা হয় তার আগে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট পর হয়, আর আসিয়ারটা আমার মনে হয় কি আমাদের সবার ব্রেকিং পয়েন্ট ছিল। কারণ প্রত্যেকটা রেপ কেসে যেটা আমি একদমই সাপোর্ট করি, সবসময় ভিকটিমের মধ্যে একটা কিছু বের করা হয় যে না ও ভুল জায়গায় ছিল, ওর বয়স এরকম ছিল, ওর কাপড় ভুলভাল ছিল। আসিয়ারটা আমি কি বলবো, সে তার ফ্যামিলির বাসায় ছিল, তাকে মানে তার বাবা মা ড্রপ অফ করেছে তার বোনের বাসায়, মানে এটা হচ্ছে দ্য হাইয়েস্ট ফর্ম অফ প্রোটেকশন। সে একটা 8 বছরের মেয়ে, আর তাকে মানে এটা যখন আমাদের সবার ব্রেকিং পয়েন্ট হয়, আমি দেখলাম যে এই যে রোজার মধ্যে যে সবাই রাস্তায় নামলো, আমার মনে হয় যে এতদিন যে ভয়টা কাজ করছিল না, একত্রিত হয়ে যখন আমিও এটা মিস করেছি, কারণ সকালবেলা উঠে আমি দেখেছি যে রাতের প্রোটেস্টটা হয়ে গিয়েছে, যখন দেখলাম যে সবাই রাস্তায় ধরে বাঘিনীর মতো জিনিসটাকে প্রোটেস্ট করছে, হঠাৎ করে না এতদিনের ভয়টা না ঠাস করে চলে গিয়ে একটা হোপ কাজ করছে যে না আমাদেরই প্রতিবাদ করতে হবে, আমাদেরই উঠে দাঁড়াতে হবে। কিন্তু তার আগে হচ্ছে যে প্রতিবাদের মানে আমি ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড আমি চাবো যে প্রতিবাদের রিজনটাই কেন আসতে হবে, এরকম একটা কেস হবেই বা কেন যে আমাদের প্রতিবাদ করতে হবে, যে বাংলাদেশের মানে পুরুষদের এই মেন্টালিটি এইরকম মানে এত সিক, এত পারভার্টেড কেন হয়ে মানে কি হোয়াট ইজ ড্রাইভিং ইউ টু ডু অল দিস থিংস। আমি জানি না যে কতটা মেন্টাল হেলথের ক্রাইসিস থাকলে যে একটা 8 বছরের মেয়ে হয়ে থাকুক, একটা 65 বছরের মহিলা হয়ে থাকুক, কেউ বাদ যাচ্ছে না, মানে সবাইকে হ্যারাস করা হচ্ছে, সবাইকে অ্যাসল্ট করা হচ্ছে। আর আমি এইটা মানে আমি প্ল্যাটফর্মটা ইউজ করতে চাবো, এইটাই আমাদের এখন যে গভর্নমেন্ট এখন মানে অথরিটি যারা আছে, প্লিজ মানে যতটুকু আমাদেরকে সাপোর্ট করা যায় যেভাবে, কারণ দিস হ্যাজ টু কাম টু অ্যান এন্ড। এটা মানে আমার এখন আমি আসলে ফ্রেজিংটা আমি বুঝাতে পারছি না, বাট দিস হ্যাজ টু কাম টু অ্যান এন্ড। আর আমার মনে হয় যে খুব সিভিয়ার কনসিকুয়েন্সেস দরকার, যারা এই মানে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা আমার মনে হয় দ্য ওয়ার্স্ট অফ দ্য ল, এদেরকে আমার মনে হয় এটা নিয়ে আমি বেশ কয়েকবার আগেও কথা বলেছি। আমি কিন্তু মানে খুব ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করি, আমি নিজে ড্রাইভ করি, আর আমার যেহেতু কাজটাই এরকম যে শুটিং টুটিং থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে রাত 11টা 12টা আমি নিজেই গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে ব্যাক করতাম, তখন না আসলে জীবনেও এই জিনিসটা আমার মাথায় ঢুকতো না। আর আজকাল যেটা হচ্ছে যে প্রত্যেকবার গাড়িতে উঠে আমি ড্রাইভ করতে করতে 10 বার হচ্ছে আমি গাড়ির লক করছি, টিপ দিচ্ছি। যতবার আমি রাস্তা দিয়ে দেখছি যে মানে একটা সিম্পল কিছু যে মেবি আমার সাথে কিছু হতো না, দেখলাম যে একটা আমি সেদিন বনানী ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, একটা গাড়ি আমার গাড়িটা দেখে রং ওয়ে
হয়ে দিয়ে এই দিক দিয়ে টার্ন করলো, হয়তো কিছু না, হয়তো ওর মাইন্ড চেঞ্জ হয়েছে যে ওই দিক দিয়ে যাবে, কিন্তু ইনস্ট্যান্টলি আমি রিভার্স করে চলে গেছি যে না, আমার মনে হচ্ছে যে মেবি ও মানে এই জিনিসগুলো আগে কখনো কাজ করতো না। সো ওভারঅল এখন অনেক রকমের মানে অনেক ভয় কাজ করে। এখন রাত বেরাত বাসায় থাকি না, সরি এখন আর রাত বেরাত ঘোরাঘুরি করি না। এখন ঘোরাঘুরির চেয়ে বেশি যে আমি বলবো যে এইভাবে যে জিনিসটা কাজ করে, কখনোই এটা আমার বাংলাদেশ ছিল না। এইভাবে আমি বড় হই নাই, আমাকে আমার আব্বু অনেক ইন্ডিপেন্ডেন্টলি বড় করেছে যেন আমি নিজে নিজে যা আছে মানে আমি মানে খেতে দৌড়ায় চলতে পারি। আর ইটস ভেরি স্যাড দ্যাট ইট হ্যাজ কাম টু আ সিচুয়েশন যেখানে ছোট ছোট জিনিস, যে একটা হাঁটতে হাঁটতেও যদি একটা লোককে আমার সাইড এইদিকে আসতে দেখি, আমি জানিও মেবি কিছু করবে না, কিন্তু সবার আগে হচ্ছে যে আমি একটু সাইড হয়ে যাই যে না ঠিক আছে, ফোনটা হাতে নিয়ে নেই, রেডি থাকি, কাউকে যদি ফোন দেওয়া লাগে। স্পেশালি যদি পাবলিক ট্রান্সপোর্ট বা যদি সিএনজিতে উঠি, সাথে সাথে হচ্ছে লাইভ লোকেশন থেকে শুরু করে। আর এটা আমার কাছে খুব অবাক লাগে, কারণ এরকম আমি ছিলাম না। আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, এটাও যদি আমি একটু বলি। সেদিন আমি গাড়ি চালায় যাচ্ছিলাম, আমার গাড়িটা লক ছিল না, একটা লোক এসে আমার গাড়ি দরজাটা ঠাস করে টান দিয়েছে। আমিও চিৎকার করে উঠছি, যেটা আমার কখনোই হয় না। এটা আমি আমার লোকেশনটা ডিসক্লোজ করতে যাচ্ছি না, বাট এই রাস্তা দিয়ে আমি লাস্ট 14-15 বছর ড্রাইভ করছি, আমার বাসার কাছের একটা চৌরাস্তা, জীবনেও এরকম কোনো ঘটনা হয় নাই। তো যখন টান দিয়ে ও দরজাটা খুললো, আমার রিফ্লেক্স কাজ করেছে যে আমি টান দিয়ে আবার লাগিয়ে লক করে আমি চিৎকার দিয়ে উঠেছি। তো ও খুব ক্যালাসভাবে হেঁটে চলে যায়, কিন্তু পরবর্তী যেটা হয় যে আমি পরের সিগন্যালে গিয়ে ওইখানে যে সার্জেন্ট কন্ট্রোল মানে সার্জেন্ট ইন চার্জ ছিল তাকে আমি জানাই ব্যাপারটা, যে এখানে একটা লোক সে হচ্ছে গিয়ে এরকম মানে দরজাটা, হয়তো আমার সাথে কিছু হয় না, অন্য কারোর সাথে হয়ে যেতেও পারে, ফোন টান দিতে পারে, অন্যভাবে অ্যাসল্ট করতে পারে, হাতে মুখে কিছু মারতে পারে। এখন তো আমরা সবাই জানি ডেভিলস ব্রেথ, নানা সাবস্টেন্স দিয়ে মানুষকে অ্যাসল্ট করা হচ্ছে। তো আমার খারাপ লাগলো যে ইনসিডেন্টের চেয়ে বেশি যখন আমি একটা পুলিশ অফিসারকে জানালাম যে এরকম একটা ইনসিডেন্ট মাত্র আমার সাথে 5 মিনিট আগে ঘটেছে, উনি আমার দিকে খুব ক্যাজুয়ালি তাকায় বলে যে থাক আপা, ওরা তো হিরোইন খায়, এরকম হইতেই পারে, আপনি সাবধানে যান। এখানে সে আমাকে সাবধানে থাকতে বললো, কিন্তু আমি যে তাকে জানালাম সে যে একটু অ্যাকশন নিবে, যে সে ওয়াকি টকি দিয়ে জানাবে যে এখানে কে লোকটা এখন হাঁটাহাঁটি করতেছে, ওকে একটু জিজ্ঞাসাবাদ করা, ওকে একটু রিমান্ডে নেওয়া, সেটার কোনো অ্যাকশনই নেয়। সে ধরে নিয়েছে সে হেরোইন খায়, আপনি সাবধানে চলেন। এরকম মেন্টালিটি থাকলে আসলে সিকিউরিটির সবসময় একটা ল্যাক থাকবে আমাদের।